এখানে শ্রীনগরের অবস্থা কেমন, কাশ্মীরের অবস্থা কেমন। এই বফরস গান থেকে মোট 2.5 লক্ষ গোলা পাকিস্তানিদের উপরে ফায়ার করা হয়েছিল। লাদাখ ট্যুর প্ল্যান করার সময় এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ওইখানেই হয় অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এই ধরনের লোকগুলোকে কোনো মতে সাপোর্ট করা যাবে না। শুধু পাহাড়ের ঢালে নয়, মাঝের যে ভ্যালিটা সেটাও পুরো বরফে ভর্তি হয়ে রয়েছে। এই রাস্তার দুপাশে এরকম মোট 20টা ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা এখান থেকে এই ব্যালকনিটা। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। 21শে মে 2025 ভোর 6:13। আমরা রয়েছি এখন হোটেল সানশাইন। এই ডাল লেকে যে 6 নম্বর ঘাট তার ঠিক উল্টো দিকে হোটেল সানশাইন। আমরা যাব কার্গিল। আমাদের নিচে গাড়িগুলোতে সব মালপত্র উঠছে। কার্গিল পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। তো যে জিনিসটা আপনারা জানতে চাইছেন যে আজকে 21শে মে এখানে শ্রীনগরের অবস্থা কেমন, কাশ্মীরের অবস্থা কেমন, ট্যুরিস্টদের জন্য এখন কতটা এটা নিরাপদ, ট্যুরিস্টরা ঘুরে ভ্রমণ মানে একটা আনন্দ, কতটা আনন্দ এখানে উপভোগ করতে পারবেন নাকি ভয়ে ভয়ে থাকবেন। তো দেখুন, কালকে আমি শ্রীনগর এয়ারপোর্টে নেমেছি। তখন নেমেছি প্রায় 7টার এরকম সময়। সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমাদের হোটেল সানশাইনে এসেছি। রাস্তাতে ট্যুরিস্ট কম, তার ফলে ভিড় একটু কম। লোকাল যারা তারাই, তাদের গাড়ি রয়েছে রাস্তায়, কিন্তু অসুবিধে কোথাও হয়নি। মানে প্রচুর মিলিটারি দেখলাম ইত্যাদি ইত্যাদি, সেরকম কিন্তু নয়। তবে হ্যাঁ, ট্যুরিস্ট কম আছে। সকালে ডাল লেক সেটা দেখলেই বুঝতে পারবেন ট্যুরিস্ট এই মুহূর্তে কতটা কম। এবং আমরা যখন আমাদের কাশ্মীর গ্রুপ ট্যুর করি এই হোটেল সানশাইনেই আমরা ছিলাম, তখন এই হোটেলের রেট ছিল 4,500 টাকা একটা ডাবল বেডরুমের। সেটা এই মুহূর্তে 1,500 টাকা। তাহলে বুঝতেই পারছেন ট্যুরিস্ট অনেক কম আছে, কিন্তু ট্যুরিস্ট আস্তে 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 বাড়ছে। বিশেষ করে যারা লাদাখ যাবেন তারা তো শ্রীনগর হয়ে যাবেন, তাদের জন্য কোনো অসুবিধা নেই। শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ, এই যে মেন ট্যুরিস্ট স্পটগুলো, এমনকি পেহেলগাম, সেগুলো কিন্তু ট্যুরিস্টদের জন্য খোলা আছে। কিন্তু অফবিট যে লোকেশানগুলো, সেই লোকেশানগুলো কিন্তু যেমন দুধপাত্রি, ইউসমার্গ, আহারবাল ওয়াটারফলস, এই সমস্ত যে যে জায়গাগুলো, সেইগুলো কিন্তু এখনও ট্যুরিস্টদের যেতে অনুমতি দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে, কিছুটা সময় একটু লাগবে। কিন্তু এই মুহূর্তে অসুবিধে যে কিছু হয়েছে আমার, সেটা কিন্তু একদমই নয়। এই হচ্ছে হোটেল সানশাইন। উপরে মানে 3 তলায় 2টো রুম আছে, যেগুলো কিন্তু ডাল লেক ফেসিং। সামনে একটা টেরাস আছে। এই যে নিচে আমাদের গাড়িগুলো রেডি হচ্ছে। এই যে হোটেল সানশাইন, এখানে রুম যে দারুণ ভালো সেরকম কিছু নয়, কিন্তু লোকেশানটা জাস্ট ফাটাফাটি, এবং সেই জন্যই এই হোটেলের রেটটা এত বেশি। সবাই বেরিয়ে পড়েছে, আমরাও রেডি, চলুন বেরিয়ে পড়ি। 7টা প্রায় বাজছে। আমাদের গাড়ির মাল অলমোস্ট উঠে গেছে। কিচেনের কিছু সামগ্রী তোলা বাকি আছে। আজকে যেহেতু সকাল সকাল বেরোনো, সেই জন্য আমাদের ব্রেকফাস্ট কিন্তু আজকে প্যাকড ব্রেকফাস্ট আছে। গাড়িতে মাল লোড হচ্ছে। ব্রেকফাস্টটা আমি তাহলে এখানে রিসেপশনে বসে বসে করে নিই। এখানে আছে ব্রেড, এই ব্রেড আছে, আর এখানে আছে ডিম সেদ্ধ দেখতে পাচ্ছি, একটা টিস্যু দেওয়া আছে, 2টো করে কলা দেওয়া আছে, আর আছে একটা বিরাট বড় আপেল, খুব সুন্দর। और आप भी करो साहब, वीडियो बन रहा है आपका, लाइव में जा रहे हैं। আজ সকালে ওয়েদার ভালো আছে, বেশ বেশ ভালো ওয়েদার। শ্রীনগর শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম কার্গিলের দিকে। পথে বেশ কয়েকটা দ্রষ্টব্য রয়েছে, তার মধ্যে 2টো প্রধান যে দ্রষ্টব্য, জজিলা পাস আর তার সাথে যে দ্রাস ওয়ার মেমোরিয়াল বা কার্গিল ওয়ার। 15 নম্বর ঘাট, শিকারা ওনার্স অ্যাসোসিয়েশন। 7:33 বাজে। বুলেভার্ড রোড ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এইখানটাই হয় SKICC সেন্টার, এখানে হয় লেজার শো। ডাল লেকের এই জায়গাটায় হয় ওয়াটার স্পোর্টস, অ্যাকোয়া জবিং, সেটাও দেখা যাচ্ছে। এই যে রাস্তায় দিকে বেঁকে যাচ্ছে চশমে শাহী, পরিমহল, টিউলিপ গার্ডেন। ওই যে দেখা যাচ্ছে 4টে চিনার গাছ রয়েছে, ওইগুলোকে বলে 4 চিনার। ওই যে হাউস বোট ওখানে একটা রয়েছে, ওই হাউস বোটটা কোনো ফাংশন যখন হয়, বিয়ে বাড়ির জন্য, আমাদের যেরকম ময়ূরপঙ্খী নাও ভাড়া করে অনুষ্ঠান করে লোকে, এখানে কিন্তু ওই হাউস বোটটা সেই পারপাসে ব্যবহার করা হয়। এই হচ্ছে নিশাদবাগ, আর এই হচ্ছে নিশাদবাগের
শিকার আগে এখান থেকে কিন্তু মোটর বোট যেগুলো আছে মানে স্পিড বোট, সেই স্পিড বোটে আপনি চারচিনার পর্যন্ত ঘুরে আসতে পারেন। সামনে হজরতবাগ। এখান থেকে আরেকটু সামনে গিয়ে আমরা শ্রীনগর লে হাইওয়েতে পড়ব। লাদাখ ট্যুর খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং শারীরিক কষ্ট সাপেক্ষ। তো খরচ কমানোর জন্য আপনারা সবসময় গ্রুপে ট্যুর করবেন, যত বড় গ্রুপ হবে খরচ কিন্তু তত কম হবে। শারীরিক কষ্ট কমানোর জন্য আপনারা সরাসরি লেতে যাবেন না বা মানালি হয়ে লাদাখ যাত্রা করবেন না, লাদাখ যাত্রা করুন শ্রীনগর হয়ে। শ্রীনগরে প্রথম দিন আসুন, এসে তারপরের দিন একটা রাত কার্গিলে কাটান, কার্গিল থেকে তারপরে লেতে যান। উচ্চতার সাথে ধীরে ধীরে খাপ খাওয়াতে গেলে শারীরিক কষ্ট মানে শ্বাসকষ্টের সমস্যাটা কম হবে। আর তৃতীয় যে ব্যাপারটা, সময়ে যদি সমস্যা থাকে তাহলে সময় বাঁচানোর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে হাওড়া থেকে ট্রেনে জম্মু এলেন, জম্মু থেকে গাড়িতে শ্রীনগর এলেন, শ্রীনগর থেকে তারপরে যাত্রা শুরু করলেন, সেটা তো করতেই পারেন, কিন্তু এই সময়টাকে আপনি বাঁচাতে পারেন। ইন্ডিগোর ফ্লাইট আছে কলকাতা থেকে শ্রীনগর, সরাসরি একটা ফ্লাইট আছে, সেই ফ্লাইটের কস্টটা একটু বেশি হয়। আর এছাড়া আমি যেরকম এলাম কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে চলে এলাম শ্রীনগর, সেই ফ্লাইটের দাম আজকে মানে কালকে রাতে দেখছিলাম আজকে 21 তারিখের ভাড়া পড়ছে 8,000 টাকা। কিন্তু এখন যেহেতু একটু লিন সিজন চলছে, ট্যুরিস্ট কম আছে, সেই কারণে ভাড়াটা কম। নর্মাল সময় এই ভাড়াটা 12 থেকে 13,000 টাকা ধরে বাজেট করবে। এই জায়গাটার নাম হচ্ছে গান্ডারবাল এবং এখানে একটা ওয়াটারফল রয়েছে, এটার নামও হচ্ছে গান্ডারবাল ওয়াটারফল। একটা সাইনেজ করা আছে আই লাভ গান্ডারবাল। হচ্ছে বাকরওয়ালের দল, গরম পড়েছে, এরা এখন উপরের দিকে যাচ্ছে, ঠান্ডার দিকে যাচ্ছে। আবার উপরে যখন খুব ঠান্ডা হয়, বরফ পড়তে শুরু করে, তখন ওরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। প্রচুর জল রয়েছে এই নাল্লা সিন্ধে। পেরিয়ে এলাম মণিগ্রাম, এদিকে আরও ভেতরে গিয়ে অমরনাথ যাত্রার ক্যাম্প এখানে হয়। আমাদের এই গাড়ির ড্রাইভার হচ্ছে নারায়ণ দত্ত তিওয়ারি, আর ডাক নাম হচ্ছে নিক্কু, বাড়ির ছোট ছেলে। গাড়ি একটু দাঁড়িয়েছে, টয়লেট ব্রেক, যাদের চা খাওয়ার দরকার একটু চা খাওয়া। আর তার চেয়েও বড় কথা, এই সামনে বয়ে চলেছে সিন্ধ নালা। আমাদের গাড়িটাই বোধহয় সব থেকে আগে আসছে, গ্রুপ জি, মানে এই গাড়ির নাম্বার জি, এই গাড়ি সবারই আগে চলছে। গুড মর্নিং। আমি ফাইন, তুই কটায় উঠেছিস বল ঘুম থেকে? 5:30 ঘুম থেকে উঠেছিস, তুই এখন ঘুম পাচ্ছে? ব্যাস ব্যাস, গাড়িগুলো ওপাশটায় আমাদের দাঁড়িয়ে আছে আর রাস্তার এপাশে সবাই এসে সেলফি তুলছে। এই যে নদীটা সিন্ধ নালা, এখন মে মাস, প্রচুর গরম পড়েছে এবং গরম পড়েছে বলে উপরে বরফ গলছে, প্রচুর জল বেড়ে গেছে। এপ্রিল মাসে যখন এখানে আমরা এসেছিলাম 21 তারিখে সোনমার্গ যাওয়ার সময় আমাদের কাশ্মীর গ্রুপ ট্যুরে, তখনও জল ছিল কিন্তু এত জল ছিল না। উপরের ওই পাহাড়গুলোতে তখনও কিন্তু বরফ ছিল, সেই বরফ কিন্তু এখন আর এক ফোঁটাও নেই। উপরের বরফ, এই পাহাড়গুলো সব বরফ গলে গেছে। আমরা যখন এসেছিলাম এপ্রিলের 21 তারিখে, তখন কিন্তু ওই পাহাড়গুলোর মাথায় বরফ ছিল। এখানে কিন্তু রিলসওয়ালা এসেছে, রিলস বানিয়ে দেবে, রিলসওয়ালা, ঘোড়াওয়ালা, এই ট্যুরিস্টদের নিয়ে সকলের বিজনেস। কিন্তু এই ট্যুরিস্ট যদি না আসে, খুব স্বাভাবিকভাবে এখানকার এই সাধারণ মানুষগুলো রুজির বেশ অসুবিধে হয়। কিন্তু এই ধরনের ঘটনা, যে ধরনের ঘটনা 22শে এপ্রিল ঘটেছিল, তারপরে ট্যুরিস্ট আসবে না এটাই স্বাভাবিক। তাও এই ধরনের ঘটনা কে ঘটায়, কেন ঘটায়, তারা ঠিক কী চায়, ভাবার বিষয় আছে। এই ধরনের লোকগুলোকে কোনো মতে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। এরকম একটা নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর একটা নদী, যদিও জলটা কিন্তু বেশ নীলচে জল পাচ্ছি না ঠিক এক মাস আগে। আজকে তো 21শে মে, 21শে এপ্রিল যখন আমাদের কাশ্মীর গ্রুপ ট্যুরে সোনমার্গ গেছিলাম, তখনও এই জায়গাটা এসেছিলাম, এই নদীর ধারে বসেছিলাম, সেদিন কিন্তু জলটা নীল ছিল। আজকে জলটা
একটু ঘোলাটের মতো রয়েছে, কারণ উপরে বরফ গলছে, প্রচুর জল। তখনকার 21শে এপ্রিলের চেয়ে আজকে 21শে মে জল বেড়ে গেছে, কারণ উপরে গরম বেড়েছে। সেই কারণে উপরের যে বরফ, এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোর মাথায় তখন পুরো বরফে ভর্তি ছিল। এখন এক ফোঁটা বরফ নেই, সমস্ত বরফ গরমে গলছে, আর সেই বরফ গলা জলে পুষতে হচ্ছে। এই যে নদীটা, এটার নাম সিন্ধ নালা বা নাল্লা সিন্ধ। এটা কিন্তু সিন্ধু নদী নয়, সিন্ধু নদী এখান দিয়ে বয়ে যায়নি। এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম। এরপরে আমরা সোনমার্গ হয়ে এগিয়ে যাব জজিলা পাস, মানে বালতাল জজিলা পাস পেরিয়ে জিরো পয়েন্টে। সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। বরফ ওখানে এখনও কিছু আছে, কিছু অ্যাক্টিভিটিস যদি কেউ স্নো অ্যাক্টিভিটিস করতে চায় করবে। তারপরে আমাদের আজকের মেন গন্তব্য, সেটা হচ্ছে দ্রাস ওয়ার মেমোরিয়াল, যেটাকে অনেকে কার্গিল ওয়ার মেমোরিয়ালও বলে। কার্গিল যুদ্ধের স্মৃতি বিজড়িত, সেই জন্য কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর ওই ওয়ার মেমোরিয়ালটা আছে দ্রাসে, সেই কারণে জায়গাটার নাম দ্রাস, সেই কারণে দ্রাস ওয়ার মেমোরিয়ালও বলা হয়। সেখান থেকে আমরা যাব কার্গিল। এখানে সবই ভালো, শুধু রাস্তা পারাপার হওয়ার সময় খুব সাবধান, প্রচণ্ড স্পিডে গাড়ি চলে। ভুট্টা চাষ হচ্ছে এখানে, কিন্তু পরিবেশটা কি সুন্দর দেখুন। নিচে চাষ হচ্ছে, তার উপরে উইলো গাছ, তার উপরে পাহাড়। এসে গেছে সোনমার্গ টানেল, যেটার আরেক নাম জেডমর্ফ টানেল। লে এখান থেকে 360 কিলোমিটার। আজকে আমরা যাব কার্গিল, সেটা 135 কিলোমিটার, আর সোনমার্গ আর মাত্র 15 কিলোমিটার। এই রাস্তাটা নতুন বানিয়েছে, দারুণ দারুণ রাস্তাটা। ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তারা বানিয়েছে এই টানেল। চকচক করছে, ভেতরে এত সুন্দর লাইটিং দেওয়া রয়েছে। 600 মিটার টানেল আমরা এখন পেরিয়ে এসেছি। 800 মিটার রাস্তার ধারে এটা নির্দেশ করা রয়েছে, কতটা টানেলের কতটা পর্যন্ত আপনি এসেছেন, সেটা 200 মিটার অন্তর অন্তর বোর্ড দিয়ে নির্দেশ করা রয়েছে। এই টানেলের মধ্যেকার বোর্ড জানান দিল এই টানেলের 4.4 কিলোমিটার আমরা পেরিয়ে গেছি। আরও প্রায় 2 কিলোমিটার মতো এই টানেল বাকি। আবার এখানে আলো দেওয়া হলো যাতে এইবার টানেল শেষ হয়ে এসেছে। 6.4 এক্স্যাক্ট এই টানেলের লেন্থ হচ্ছে 6 কিলোমিটার 451 মিটার। ওই যে রাস্তার ওপাশে লরিগুলো যাচ্ছে, ওটা হচ্ছে সোনমার্গের দিকে ওরা চলে যাচ্ছে। কিন্তু আমরা তো আর সোনমার্গ যাব না, আমাদের গন্তব্য হচ্ছে জজিলা পাস হয়ে দ্রাস হয়ে কার্গিল। আমরা নদীর এপারে আছি, সোনমার্গের রাস্তা কিন্তু নদীর ওপারে। বালতাল এখান থেকে 15। এখানে মাঝে মাঝে এই জেকে পুলিশ এসে এই গাড়ির নাম্বার দিয়ে তার কাগজপত্র সব চেক করে। কোনো গোলমাল পেলেই কিন্তু ফাইন, কোনো ছাড়ান ছুড়নের ব্যাপার নেই। সামনে ওই যে পাহাড়গুলো, তার মাথায় বরফগুলো কিন্তু এখনও আটকে আছে। এই সোনমার্গ থেকে যে 0 পয়েন্ট গাড়ি করে নিয়ে আসে, এখানে হচ্ছে এই ফিশ ট্যাঙ্ক। এইখানে নদীটা বয়ে চলেছে, কি এইখানে কালারটা কিন্তু বেশ অনেকটা বয়ে যাচ্ছে। এই সামনে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ফিশ ট্যাঙ্ক। এখানে এই প্রাকৃতিক দৃশ্য সেটা যতটাই সুন্দর, এই পাবলিক টয়লেট সেটা কিন্তু ততটাই খারাপ। এই শুধু এখানে বলে নয়, এই পুরো কাশ্মীরেই দেখেছি পাবলিক টয়লেট ভীষণ ভীষণ নোংরা। এই বাকরেওয়ালদের জন্যই রাস্তায় জ্যাম। যে অমরনাথ যাত্রা দুটো দিক দিয়ে হয়, একটা হচ্ছে পেহেলগামের দিক দিয়ে, পেহেলগাম চন্দনবাড়ি হয়ে, আর একটা হচ্ছে এই বালতালের দিক থেকে, মানে সোনমার্গ পেরিয়ে বালতাল এই দিকটা থেকে। এই যদিও বালতালের রাস্তাটা একটু খাড়াই রাস্তা, লোকে এই জন্য পেহেলগাম চন্দনবাড়ি ওই দিক দিয়ে ওঠেন যারা হেঁটে যান।
আর নামার সময় বালতাল হয়ে নামেন। যেহেতু খাড়াই নামতে অসুবিধা হয় না, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা কম লাগে। তো এই দিক দিয়ে এই যে বালতাল হয়ে যদি যান তাহলে অমরনাথ গোয়া এইখান থেকে এই যে ফিশ ট্যাঙ্ক যেটা রয়েছে সেখান থেকে প্রায় 28 কিলোমিটার। এবারে অমরনাথ হবে, কাজ চলছে। ওই নিচের রাস্তাটা হচ্ছে অমরনাথের রাস্তা, আর আমরা এই রাস্তা দিয়ে যেতে যাচ্ছি সেটা হচ্ছে জজিলা যাওয়ার রাস্তা। এবং এই জজিলা পাসের নিচে দিয়েও কিন্তু টানেল তৈরি হচ্ছে, কারণ বছরের অনেকটা সময় জজিলা বরফের জন্য বন্ধ থাকে। এই যে জায়গাটা আমরা দেখছি, এই জায়গাটা আরেকটু সামনে যখন অমরনাথ যাত্রা শুরু হবে জুলাই আগস্ট মাসে, সেই সময়ে এখানে কিন্তু পরপর টেন্ট পড়বে, অমরনাথ যাত্রার টেন্ট পড়বে। এখনও তো শুরু হয়নি। এখন এই ভেড়াগুলো এই পাহাড় থেকে গড়িয়ে হেঁটে নামছে, আর সব পাথরগুলো ঝুরঝুর করে ওদের পায়ের বিয়েতে কত পাথর গড়িয়ে পড়ছে। এই যে দূরে পাহাড়, এই পাহাড়ের ওপাশে হচ্ছে অমরনাথ গুহা। অমরনাথ যাত্রা সেটা তো এবছর অন্তত করতে পারছি না, জানি না ভোলেনাথ কবে ডাকবে, মহাদেবের কবে কৃপা হবে। এখান থেকেই তার উদ্দেশ্যে প্রণাম জানাই। হর হর মহাদেব। ওই যে জায়গা, ওইখানেই হয় অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। কী অপূর্ব ভিউ! ওই নিচে থেকে আমরা কিন্তু এই এতটা উঠে এসেছি। জজিলা পাসের যে অ্যাসেন্ট, মানে চড়াই, আমরা আস্তে আস্তে উঠছি, এই পুরো পাহাড় আমরা টপকাবো। আজ মে মাসের 21 তারিখ 2025। রাস্তার ধারে বরফের দেওয়ালটা দেখুন কতটা ঠিক, একটা নয়, এরকম পর রাস্তার ধারে এরকম বরফ জমে রয়েছে। আরও বরফ আমরা পাবো। রাস্তার দুধারে এই সমস্ত বরফ। শুধু পাহাড়ের ঢালে নয়, মাঝের যে ভ্যালিটা সেটাও পুরো বরফে ভর্তি হয়ে রয়েছে। ইউ আর অ্যাট জজিলা, 11,649 ফুট। আমরা পৌঁছে গেছি জজিলাতে। আমাদের বাকি গাড়িগুলো এখানে দাঁড়িয়েছে। পাসের উচ্চতা মাত্র 11,649 ফুট। পুরো লাদাখ ট্যুরের সময় যতগুলো পাস করতে হবে তার মধ্যে জজিলা পাসের উচ্চতা সব থেকে কম, কিন্তু এটা লাদাখ যাওয়ার পথে অন্যতম দুর্গম পথ। হিমালয়ের পশ্চিম পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত জজিলা পাস কাশ্মীর এবং লাদাখের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগকারী গিরিপথ। 1 নম্বর জাতীয় সড়কের, যেটাকে বলা হয় শ্রীনগর লে জাতীয় সড়ক, এই অংশে জজিলা পাস জম্মু কাশ্মীরের জাস্কার রেঞ্জের মধ্যে পড়ে। সোনমার্গ থেকে এই জজিলা পাস, তার দূরত্ব 9 কিলোমিটার। এই জায়গাটাকে জিরো পয়েন্টও বলা হয়। জুলাই আগস্ট মাসে লাদাখের পিক সিজন, এই সময়ে জজিলা পাসে 3-4 ঘন্টা আটকে থাকা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা। আর প্রতি শুক্রবার জজিলা পাস বন্ধ থাকে, তাই শুক্রবারকে বলা হয় ড্রাই ডে। লাদাখ ট্যুর প্ল্যান করার সময় এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, শুক্রবার জজিলা পাস বন্ধ থাকে। এই জজিলা পাস পেরোনোর পরে এখানে সব গাড়ি দাঁড়ায়, কারণ এখানে চা কফির স্টল থাকে, বরফ যখন থাকে বরফের উপর স্নো অ্যাক্টিভিটিস হয়। কিন্তু জজিলা পাস পেরোনোর পর পর্যন্ত, এখনও পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের একটা স্টলও দেখিনি। তার একটা কারণ হতে পারে এখন টুরিস্ট কম। জজিলা টানেল, তার কাজ এখানে চলছে। এই যে জজিলা পাস, এই জজিলা পাস কিন্তু বছরের বেশ কিছুটা সময় বরফের জন্য বন্ধ থাকে। সেই কারণে এই জজিলা পাসের নিচে দিয়ে বানানো হচ্ছে জজিলা টানেল। খাড়াই পাহাড়, পাহাড়ের মাথায় বরফের মুকুট। এই জায়গাটা কিন্তু প্রচুর বরফ রয়েছে, প্রচুর বরফ। দেখুন এখানকার পাহাড়গুলো যে আস্তে আস্তে কিন্তু বড় গাছ হারিয়ে যাচ্ছে। যত আমরা উপরে উঠবো
বড় গাছ কিন্তু আর থাকবে না। গাড়িগুলো আবার সব এখানে দাঁড়িয়েছে। অপূর্ব সুন্দর, ওই দিকের পাহাড়গুলোর মাথায় বরফ, পুরো পুরো গোটা পাহাড়টা বরফে ঢাকা রয়েছে, একদম মনে হয় বরফের চাদর জড়ানো পাহাড়গুলো। আর ঠিক উল্টো দিকের পাহাড়গুলো পুরো ন্যাড়া, বরফ একটুখানি আছে, গাছপালা এক ফোঁটা নেই। মানে জজিলা পাস, যেটাকে জিরো পয়েন্টও বলা হয়, সেখানে যে স্নো অ্যাক্টিভিটিসগুলো হয়, স্নো এমনিতেই কম আছে, তার চেয়েও বড় কথা ট্যুরিস্ট নেই। তার ফলে ইভিন চায়ের দোকান যেটা, সেটাও নেই। আমরা এখানে দাঁড়িয়েছি প্রকৃতির মাঝে, প্রকৃতির ডাকে সাড়া দিয়েছি। এই রাস্তায় একটা যেটা অসুবিধে, লেডিস টয়লেটের একটা বড় অসুবিধে, লেডিস টয়লেট নেই। তো এই রকম জায়গাতেই গাড়ি দাঁড় করানো হয়, একটু ম্যানেজ করে নিতে হয়। লেডিস টয়লেটের অসুবিধে, খুব অসুবিধে। এমনিতেও যেখানে টয়লেট আছে, যেখানে আমাদের ওই ফিশ ট্যাঙ্ক যেটা থাকে, সোনমার্গ থেকে যে সাইট সিংয়ে যায়, জিরো পয়েন্ট সাইট সিংয়ে গাড়িতে যে যায়, কি জঘন্য, কি জঘন্য। মানে ওখানে জায়গাটা কত সুন্দর, যেমন সুন্দর ওই পাবলিক টয়লেটগুলো তত জঘন্য। বেশ কিছুক্ষণ এখানে খুব সুন্দর সময় কাটলো। তারপরে আবার আমরা এগিয়ে চললাম কার্গিলের দিকে, কিন্তু তার আগে পথে পড়বে দ্রাস ওয়ার মেমোরিয়াল। জজিলা টানেল ওখান থেকে যে শুরু হয়েছে, সেই জজিলা টানেল বেরোবে কিন্তু এখানে। মানে এই রাস্তাটা আমরা একদম পাহাড়ের ভেতরে ভেতরে চলে আসব, কিন্তু শেষ হতে আরও কিছুটা সময় বাকি। এইখানে এসে জজিলা টানেল ওপেন হবে। অনেকটা রাস্তা আমরা সাই সাই করে চলে আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো। সমান রাস্তা, চওড়া রাস্তা, মানে রাস্তার দৈর্ঘ্য তো কম হবেই, তার সাথে সাথে রাস্তাটা যেহেতু সমান হবে, রাস্তাটা যেহেতু চওড়া হবে, ভালো হবে, তারপর অনেক স্পিডেও আসা যাবে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিন্তু প্রকৃতির যে দৃশ্য, সেটা কিন্তু মিস হবে। ঠিক এখন যেরকম অটল টানেল হয়ে যাওয়ার ফলে রোটাং পাসের ভিউ, সেখানে টুরিস্টরা কোথায় আর যায়, টুরিস্টরা আর যায়ই না। রোটাং পাস বন্ধই হয়ে যাবে, মানে টুরিস্ট কিছুদিন পরে টুরিস্টদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে রোটাং পাস। মিনা ওয়ান ব্রিজ, সামনে এই বেইলি ব্রিজ, এই বেইলি ব্রিজ পেরিয়ে আমরা ঢুকবো কার্গিলে। एक कस्टमर आ गया ना, उसके लिए ड्राइवर नहीं था, ये काम नहीं था ना। এই যে পরপর দুটো বেইলি ব্রিজ পেরোলাম। প্রথম যে বেইলি ব্রিজটা পেরোলাম সেটা হচ্ছে মিনা ওয়ান ব্রিজ, আর এই যে বেইলি ব্রিজটা জাস্ট পেরিয়ে এলাম সেটা হচ্ছে মিনা টু ব্রিজ। ওয়েলকাম টু ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। এখান থেকে দ্রাস 25 কিলোমিটার, মানে যেখানে দ্রাস ওয়ার মেমোরিয়াল, এটাকে কার্গিল ওয়ার মেমোরিয়ালও বলা হয়। কার্গিল 84 কিলোমিটার। আজকে রাতে আমরা কার্গিলেই থাকবো। এখানে লাদাখ পুলিশ চেকপোস্ট, এখানে আমাদের ড্রাইভার গিয়ে গাড়ির নাম্বারগুলো নোট করাতে হয় জাস্ট। আগে জম্মু কাশ্মীরের মধ্যেই লাদাখ একসাথে ছিল, লাদাখ জম্মু কাশ্মীর সবটাই একসাথে ছিল, কিন্তু এখন জম্মু কাশ্মীর আলাদা আর লাদাখ সেটা আলাদা হয়ে গেছে। সেই কারণে এখানে লাদাখ পুলিশের প্রথম চেকপোস্ট, আমরা জম্মু কাশ্মীর থেকে প্রবেশ করছি লাদাখে। এই জায়গাটার নাম হচ্ছে মিনা মার্গ, তাই এই চেকপোস্টটার নামও লাদাখ পুলিশ চেকপোস্ট মিনা মার্গ। আর যে ব্রিজগুলো ছিল সেগুলোর নাম হচ্ছে মিনা ব্রিজ। ওই যে টেবিলের উপর পুলিশ বসে আছে, ওখানে গিয়ে ড্রাইভাররা তাদের গাড়ির নাম্বার সেটা নোট করে আসছে। उधर जाके क्या करना पड़ा? नंबर लिखते हैं। गाड़ी का नंबर सिर्फ, वो मोबाइल नंबर ऐसा कुछ नहीं? हाँ, अच्छा, आपका नाम? नाम लिखा है नारायण दत्त। अच्छा, आपका नाम नहीं, उधर जाके आपका नाम भी लिखा ना? हाँ, नाम लिखा, नाम, फोन नंबर लिखा, गाड़ी नंबर लिखा। আচ্ছা, এই যে ড্রাইভারের নাম, ড্রাইভারের ফোন নাম্বার আর গাড়ির নাম্বার, সেগুলো ওখানে নোট করাতে হচ্ছে, আর কিছু না। এরপরের গ্রাম হচ্ছে মাতিয়ান। মাতিয়ান এখান থেকে আরও 3 কিলোমিটার, মানে মিনামার্গ থেকে 4 কিলোমিটার। এই যে মাতিয়ান, মাতিয়ানে কিন্তু বেশ কিছু হোটেল এবং হোমস্টে এখানে রয়েছে। দ্রাস এখান থেকে আরও 20 কিলোমিটার। দ্রাসে আগে আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ করার পরে আমরা ওয়ার মেমোরিয়ালটা ঘুরে দেখব।
এক্সটেন্ড হয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দ্রাস এখান থেকে আর মাত্র 17 কিলোমিটার। और नहीं है तो पूछ लेंगे किसी को। এর আগে আমরা একটা যে ব্রিজ পেরিয়েছি সেই ব্রিজটার নাম হচ্ছে দ্রাস ব্রিজ। এখন আমরা এসে পৌঁছেছি পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান যেখানে মানুষ বাস করে। ওখানে এই যে সবুজ বোর্ডটা, সেই বোর্ডটাতে এই কথাটাই লেখা রয়েছে। দ্রাস কিন্তু কোনো ছোট গ্রাম নয়, দ্রাস একটা রীতিমতো বড় শহর। এই দ্রাস হচ্ছে লাদাখের প্রবেশদ্বার। শীতকালে এখানে টেম্পারেচার প্রায় -20 কাছাকাছি চলে যায়। এখন আমরা এসে পৌঁছে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল আমরা দেখব, কিন্তু তার আগে এখানে আমরা লাঞ্চ করব। আমাদের লোক অনেক, কিছু লোক আমাদের এই খালসি কোজদিক কর্নার এখানে খাবে, আর কিছু লোক তার পাশেরটায় লাদাখ ক্যাফেটেরিয়া। এখানে একদম ওয়ার মেমোরিয়ালের পাশে দুটো জায়গায় আমরা, জায়গাগুলো ছোট, দুটো জায়গায় আমরা খাচ্ছি। এখন পর্যন্ত এসেছে ভাত, ডাল, আলু ভাজা, বাকি আসছে, খেতে থাকি, দেখাতে থাকবো। ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি পর্যন্ত দেখেছিলাম, তারপরে এসে গেছে পাবদা মাছ। এখান থেকে এই পর্যন্ত অপারেশন সিন্দুরের পরে এইদিকে লোক আসা, মানে ট্যুরিস্ট আসা কিন্তু একদমই কমে গেছে। এবং ট্যুরিস্ট যে আবার আসছে এতে ওনারা খুশি, এবং সেইটা ওনারা কিন্তু এই মোবাইলে রেকর্ড করে রাখছে যে ট্যুরিস্ট আসা শুরু করেছে। ওনাদের বাকি গেস্টদের এটা ওনারা পাঠাবেন তাদেরকে সাহস দেওয়ার জন্য যে দেখুন এত গেস্ট এসেছে, আপনারাও আসতে পারেন নির্ভয়ে। তার জন্য ওনারা এটা এই ভিডিও করে রাখতেন। পাবদা মাছটা বড়, ফ্রেশ, টেস্টি। দারুণ টেস্টি। এখন এসে আমরা হাজির হয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এই ভেতরে প্রবেশ করলাম। এই ভেতরে প্রবেশ করে এইখানে হচ্ছে এই জায়গাটার কোথায় কি আছে সেই গোটা জায়গাটা সম্বন্ধে একটা ছোট্ট ধারণা দেওয়া রয়েছে। একটা ম্যাপ করা আছে, এপাশে হিন্দিতে সেই জায়গাগুলোর ডেসক্রিপশন দেওয়া আছে, আর এপাশে ইংরেজিতে সেই ডেসক্রিপশনটা দেওয়া আছে। এই সামনের যে কালো রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে বিজয়পথ। এখানে ঢোকার জন্য একটা আই কার্ড আপনাকে দেখাতে হবে, সে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। কোনো রকম ব্যাগ এখানে, মানি ব্যাগ ছাড়া অন্য কোনো রকম ব্যাগ এখানে অ্যালাউ নেই। এখানে যখন আপনারা হেঁটে যাবেন তখন এই যে কালোর যে পথ, সেই পথ দিয়ে যেতে পারেন, বা এর পাশে এই যে লাল রঙের যে পথ যেটা করা আছে সেখানে যেতে পারেন, কিন্তু এর বাইরে ঘাসের জমি ইত্যাদি ইত্যাদি কোনো জায়গায় কিন্তু নামবেন না। এখানে একটা MiG-21 আছে, এই MiG-21 ব্যবহার করা হয়েছিল কার্গিল যুদ্ধের সময়। দ্রাস পেরিয়ে কার্গিল পৌঁছানোর 50 কিলোমিটার আগে পড়বে কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999-এর ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া কার্গিল যুদ্ধে যে বীর ভারতীয় সেনারা মারা গেছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় এই মেমোরিয়াল। কার্গিল যুদ্ধে শহীদ প্রত্যেক সেনার নামে একটা করে ফলক তৈরি করা হয়েছে এখানে। প্রত্যেক বছর 26শে জুলাই এখানে অনুষ্ঠিত হয় কার্গিল বিজয় দিবস। কার্গিল ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছিল 2004 সালের নভেম্বর মাসে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে এলে মন ভারাক্রান্ত হতে বাধ্য। নিজের অজান্তেই যেন চোখের কোণে জমা হয় বিষাদের অশ্রু। কেন প্রাণ দিতে হলো শয়ে শয়ে ভারতীয় জওয়ানকে? ঠিক কী কারণে ঘটেছিল কার্গিলের যুদ্ধ? আসুন উল্টে দেখি ইতিহাসের পাতা। ভূস্বর্গ কাশ্মীর, যাকে কেন্দ্র করে দীর্ঘদিন অশান্তি দুই দেশের মধ্যে, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান বারবারই চায় কাশ্মীর তাদের হোক, কারণ তারা মনে করে কাশ্মীরের উপর তাদের ন্যায্য অধিকার আছে। এই দাবিকে কেন্দ্র করে 1947-48-এ প্রথমবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল কার্গিলে। সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দিতে চালু করা হয় LOC অ্যাক্ট, মানে লাইন অফ কন্ট্রোল অ্যাক্ট। এই LOC অ্যাক্টের মাধ্যমে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরের অংশ ভাগ করে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় এক দেশ অন্য দেশের অংশে পা দেবে না। এবার এই কার্গিল জায়গাটা খুবই শীতল, এটা তো আপনাদের আগেই বলেছি। শীতে এখানকার তাপমাত্রা -30-এর কাছাকাছি চলে যায়। এমন অবস্থায় সেনাবাহিনীর পক্ষে কার্গিল বা দ্রাস এলাকা পাহারা দেওয়া বা বাস করা খুব কঠিন। এই সমস্যার সমাধান করতে 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে। সিমলা চুক্তি অনুসারে প্রবল শীতের সময় LOC অ্যাক্টের আওতায় থাকা অঞ্চলগুলোতে যেহেতু দুদেশের BSF জওয়ানদের প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয়, তাই কার্গিল সীমান্তে
দু দেশেরই সেনাবাহিনীকেই নিচে নেমে আসার অনুমতি দেওয়া হয় এবং সেই পরিস্থিতিতে এক দেশ অন্য দেশের দিকে বিন্দুমাত্র এগোবে না এরকমই একটা চুক্তি হয়। কেননা এই কার্গিল এবং দ্রাস এলাকাটা পৃথিবীর দ্বিতীয় এবং এশিয়ার সব থেকে শীতলতম জায়গা। শীত শেষে বসন্ত এলে আবার সেনারা বর্ডারে পাহারা দিতে ফিরে যাবে এমনটাই স্থির হয়। সিমলা চুক্তি স্বাক্ষরিত হবার পর সেভাবেই চলছিল কার্গিল এলাকার দুটি দেশের সীমান্ত প্রহরার কাজ। কিন্তু পরিস্থিতি বদলাতে বেশি বছর লাগলো না। 1998 সালের ডিসেম্বর মাস, সেবার কার্গিলের শীত সব রেকর্ড ছাপিয়ে গেল। তাপমাত্রা নামলো -60 ডিগ্রি। ভারতীয় বিএসএফ বাহিনী কার্গিল বর্ডার ছেড়ে নেমে এলো শ্রীনগরে। আর বহুদিন ধরেই ছক কষছিল পাকিস্তান। এই সময়ের অপেক্ষাতেই তারা ছিল। পাকিস্তানি সেনা আক্ষরিক অর্থে কার্গিল বর্ডারের দিকে একটু একটু করে এগোতে থাকে। আজ যেখানে কার্গিল ওয়ার মেমোরিয়াল, তার বিপরীতে যে পর্বতমালা রয়েছে সেগুলো পেরিয়েই ভারতের মাটিতে পা রাখে শত্রু দেশ পাকিস্তানের সেনারা। উল্লঙ্ঘন করে এলওসি অ্যাক্ট, সিমলা এগ্রিমেন্ট। প্রায় 150 কিলোমিটার জায়গা পাকিস্তানি সেনারা কবজা করে ফেলে। এর পরিণামেই শুরু হয় কার্গিল যুদ্ধ। কার্গিল ওয়ার শুরু হয়েছিল 1999 এর 20 মে, শেষ হয়েছিল 26 জুলাই। 3 মাস ধরে চলেছিল রক্তক্ষয়ী যুদ্ধ। প্রাণ হারান অসংখ্য ভারতীয় সেনা। অসংখ্য বীর শহীদের রক্তের বিনিময়ে জয়ী হয় ভারতীয় সেনাবাহিনী। সমাপ্ত হয় কার্গিল যুদ্ধ। পিছু হটে পাকিস্তান। কার্গিল যুদ্ধ ভারতের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকলেই চোখের সামনে যে পাহাড়টা দেখা যায় সেই পাহাড়টা থেকেই শুরু হয়েছিল যুদ্ধ। এখান থেকে বাঁ দিকে তাকালে দেখা যায় দুটো স্নো ক্যাপ মাউন্টেন, যার একটার নাম টাইগার হিল, অন্যটার নাম রাইনো হিল। এই দুই হিলের মাঝখানে একটা গোলাকার পয়েন্ট আছে যার নাম পয়েন্ট 4875। পাকিস্তানি সেনা টাইগার হিলের উপর থেকে প্রবল গোলাবর্ষণ শুরু করে। তখন বীর সৈনিক ক্যাপ্টেন বিক্রম বাত্রা তার সঙ্গীদের নিয়ে পাকিস্তান সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ক্যাপ্টেন বাত্রা অত্যন্ত সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনার মোকাবিলা করে তাদের পরাজিত করে পিছু হটতে বাধ্য করে। সেই ভয়াবহ মিশনে ভারত মাতাকে শত্রুমুক্ত করার সময় শহীদ হন ক্যাপ্টেন বাত্রা। তাকে মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত করা হয়। আর সেই থেকে পয়েন্ট 4875 এর নাম হয় বাত্রা টপ। এরকম আরও অনেক বীর সৈনিককে মরণোত্তর পরমবীর চক্রে সম্মানিত করা হয়েছে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে বিজয় স্তম্ভের গায়ে স্বর্ণাক্ষরে লেখা আছে কার্গিল যুদ্ধে শহীদ 559 জন সৈনিকের নাম। আর তার সামনে সব সময় একটা জ্যোতি জ্বলতে থাকে যার নাম অমর জওয়ান জ্যোতি। এই কার্গিল ওয়ার মেমোরিয়ালে এসে দেখা হয়ে গেল আমাদের বৃহত্তর পরিবারের সমস্ত সদস্যের সাথে একসাথে। এই নামটা বলো। অপর্ণা রায়। অপর্ণা। সন্দীপ। এদের সাথে কিন্তু আগে দেখা হয়েছিল মানালি গ্র্যান্ডে। মানালি গ্র্যান্ডে। আর আমরা তোমাদের সাথে যেখানে প্রথমবার, যাই, ওদের সাথে প্রথমবার দেখা হচ্ছে। তোমাদের নামটা? ইন্দ্রনীল দত্ত। আচ্ছা, তুমি বাড়ি কোথায়? বেহালা। বেহালা। আর দেখা হচ্ছে এই কার্গিল ওয়ার মেমোরিয়ালে এসে। এই যে ভারতীয় ফ্ল্যাগ এখানে উঠছে, এই ফ্ল্যাগের পেছনে এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হচ্ছে টরলিং পাহাড়। এবং পাকিস্তানের সেনারা এই পাহাড় থেকে প্রথম যুদ্ধটা শুরু করে। কেন? কারণ এই যে পাহাড়, তার সামনেই হচ্ছে NH1। এই NH1 দিয়েই এদিকে মানালি, এদিকে শ্রীনগর, তার মাঝখানে সেনার যত কনভয় যাতায়াত করে। ওইখান থেকে ওই রাস্তার উপর যদি গুলি করা যায় তাহলে ভারতীয় সেনার যে রসদের যে সাপ্লাই লাইন সেটাকে কেটে দেওয়া যাবে। এই যে এখানে এই ভারতীয় ফ্ল্যাগ উঠছে, এটা হচ্ছে 100 ফুট হাইট। এবং এর নিচে দেখবেন বেশ কিছু পতাকা রয়েছে। এই পতাকা হচ্ছে 19টা পতাকা রয়েছে। এবং এখানে এই যে 19টা রেজিমেন্ট এখন এখানে পোস্টিং আছে, সেই 19 রেজিমেন্টের 19টা ফ্ল্যাগ এখানে আছে। আবার নতুন রেজিমেন্ট, কোনো রেজিমেন্ট এখান থেকে চলে গেল, নতুন রেজিমেন্ট এলো, তখন সেই রেজিমেন্টের ফ্ল্যাগ চলে যাবে, অন্য রেজিমেন্টের ফ্ল্যাগ এখানে লাগবে। এখানে কিন্তু মোট 19টা ফ্ল্যাগই থাকবে। এর নিচে এখানে যে পিতলের দেয়ালটা রয়েছে, সেই দেয়ালে এই কার্গিল যুদ্ধে শহীদ 545 জন জওয়ানের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ওই যে ওপি বিজয় যেটা রয়েছে মাঝে একটা পিলারের মতো, তার চারপাশে 4টে স্তম্ভ, এটাকে বলা হয় সেনোটপ। এই জায়গায় তার ঠিক নিচে একটা মশাল জ্বলছে, সেই মশালটা কিন্তু সব সময় চলে। কার্গিল যুদ্ধে যে কজন শহীদ হয়েছিল 545 জন, তাদের নামের ফলক তো এখানে লেখা রয়েছে। কিন্তু এছাড়া এখানে যারা মারা গেছে যুদ্ধ ছাড়া অন্য কারণে যেসব জওয়ানরা মারা গেছে তাদের স্মৃতিস্তম্ভ এখানে রাখা রয়েছে। এটাকে বলা হয় বীরভূমি। এই মুহূর্তে 397টা এখানে ফলক রাখা রয়েছে। এবং মাস তিনেক আগে আর একজন এখানে মারা যায়, তারটাও এখানে লাগানো হবে, 398 হবে। এই যে ন্যাশনাল হাইওয়ে 1, সেখান থেকে শুরু করে এই যে রাস্তাটা যেটা কার্গিল ওয়ার মেমোরিয়ালের এই যে সেনোটপ পর্যন্ত যাচ্ছে,
এই রাস্তাটার নাম বিজয় পথ। এই রাস্তার দুপাশে এরকম মোট 20টা ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে, আর আছে 8খানা আবক্ষ মূর্তি। তার মধ্যে প্রথম যে দুটো মূর্তি এই কার্গিল যুদ্ধে যারা পরমবীর চক্র পেয়েছিলেন তাদের মূর্তি, আর বাকি যে 6টা মূর্তি সেটা হচ্ছে কার্গিল যুদ্ধে যারা মহাবীর চক্র পেয়েছিলেন তাদের মূর্তি। এই হচ্ছে 75-24 প্যাক হাউজার। এই কামানের সবচেয়ে বড় সুবিধা, এটা সব পার্টসগুলোকে খোলা যায়, হেলিকপ্টার করে নিয়ে গিয়ে কোনো পাহাড়ের উপরে সেটাকে নামিয়ে সেটাকে আবার অ্যাসেম্বল করে ওই পাহাড়ের উপর থেকে কামান নিয়ে যুদ্ধ করা যায়। কার্গিল যুদ্ধে এই কামান ভীষণ কাজে এসেছিল। আর ওখানে রয়েছে কার্গিল যুদ্ধের এক হিরো বফোর্স গান। এই বফোর্স গান 40 কিলোমিটার দূর পর্যন্ত গোলা ফায়ার করতে পারে, এবং সেই সময় এই বফোর্স গান থেকে মোট 2.5 লক্ষ গোলা পাকিস্তানিদের উপরে ফায়ার করা হয়েছিল। এটা হচ্ছে এখানকার হেলিপ্যাড। প্রতি বছর যখন কার্গিল বিজয় দিবস 26শে জুলাই অনুষ্ঠিত হয় বা অন্য সময় হেলিকপ্টার নামার দরকার হলে এটা হচ্ছে সেই হেলিপ্যাড। এই হেলিপ্যাডের এপাশেই এটা হচ্ছে হার্ট অফ রিমেম্বারেন্স। এর ভিতরে পুরো যুদ্ধের ইতিহাসটাকে তুলে ধরা রয়েছে, কোথায় যুদ্ধ হয়েছিল মডেল করে সেই পাহাড়গুলোকে দেখানো রয়েছে, এবং কার্গিল যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে যে অস্ত্রগুলো পাওয়া গেছিল সেই অস্ত্রগুলো এখানে রাখা রয়েছে। আর রয়েছে কার্গিল যুদ্ধে আমাদের সেনারা শেষ মুহূর্তে তাদের বাড়িতে যে চিঠি লিখেছিলেন তার বেশ কিছু চিঠি। ওখানে পাকিস্তানের যে গ্যালারি থেকে পাকিস্তানের অস্ত্রশস্ত্রগুলো ক্যাপচার করা হয়েছে, সেই ক্যাপচার করা অস্ত্রশস্ত্রগুলোর মধ্যে যেমন বন্দুক বা রাইফেল, কামান, সেগুলো সব দেখবেন নিচের দিকে মুখ করা আছে। পাকিস্তানের ফ্ল্যাগ উল্টো করে লাগানো আছে। তো এটা হলো শত্রু দেশের কোনো অস্ত্র বা ফ্ল্যাগ যখন বাজেয়াপ্ত করা হয় তাকে কিন্তু কোনো রকম সম্মান প্রদর্শন করা হয় না। আর্মিতে রাইফেলের মুখ নিচের দিকে করা মানে সেই অস্ত্রকে অসম্মান করা, শত্রুপক্ষের অস্ত্রকে অসম্মান করার জন্য। কারণ সেই শত্রুপক্ষের অস্ত্র আমাদের দেশের কোনো না কোনো সেনার জীবন কেড়েছে, সেই জন্য তাকে অসম্মান করার জন্য সেইটার মুখগুলো নিচে করে রাখা আছে। ভারতীয় সেনাবাহিনী তাদের বীরত্বের নিয়ে আপনার যা বক্তব্য সেটা এখানে লিখে এখানে লাগিয়ে দিতে পারেন। যেগুলো পছন্দ হয় সেগুলো ভারতীয় সেনাবাহিনীর ভেতরে ওই যে হার্ট অফ রিমেম্বারেন্স সেখানে 2 বছরের জন্য ডিসপ্লে করা হয়। এই যে ফ্ল্যাগ, তার পেছনের পাহাড়টার নাম তলোলিং, আর এই পার্কিংটার নাম তলোলিং পেইড পার্কিং। 5:17 কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমরা রওনা হলাম কার্গিলের দিকে। ব্যাপারটা কীরকম লাগে, কার্গিল ওয়ার মেমোরিয়াল দিকে আবার কার্গিল কেন যাচ্ছি? আসলে কার্গিল ওয়ার মেমোরিয়ালটা কার্গিলে নয়, সেটা হচ্ছে দ্রাসে। এখান থেকে প্রায় 50 কিলোমিটার। এই হচ্ছে থংসুল ভিলেজ। NH1 ধরে আমরা চলেছি কার্গিলের দিকে। এই যে গ্রামটা আমরা বেরোচ্ছি এখন, এই গ্রামটার নাম শিশমা। এই শিশমা গ্রামে ব্রিজ পেরিয়ে আমরা সুরু নদীর ওপার থেকে এপারে এলাম। কার্গিলের এই জায়গাটার ল্যান্ডস্কেপ কী যে সুন্দর, সবুজ সবুজ গাছ, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে সরু নদী, আর পাহাড়টা তো সেরকমই সুন্দর। কার্গিলের এই জায়গাটার কোনো তুলনা নেই। এই যে গাছগুলো এপাশে দেখছেন এগুলো পুরোটাই হচ্ছে আলু বখরা। গাড়ির ছাদে যে লাগেজগুলো রয়েছে তার ছায়াটা যত সময় যাচ্ছে লম্বা হচ্ছে, মানে দিন শেষ হয়ে আসছে। এখন বাজছে 6:09। জানিগুন্দ গ্রাম আমরা পেরিয়ে এলাম। দ্রাসের কাছ থেকে আসছে দ্রাস রিভার, কার্গিলের কাছে এসে মিলিত হলো সুরু রিভারের সাথে। এরপরে সুরু নাম নিয়ে এগিয়ে চললো কার্গিলের দিকে। এই যে দ্রাস রিভার, সেই দ্রাস রিভার কিন্তু জজিলার কাছ থেকে আসছে, বরফ গলা জলে পুষ্ট, সেই জন্য দ্রাসের নদীর জল অতিরিক্ত ঠান্ডা। খাংক্রাল 63, লামায়ুরু 102, নিমো 159। কার্গিল বিখ্যাত অ্যাপ্রিকটের জন্য। আর ওপাশের ওই যে জঙ্গল যা দেখতে পাচ্ছেন, জঙ্গল যেগুলো মনে হচ্ছে সেগুলো সব হচ্ছে অ্যাপ্রিকট গাছ। কার্গিল পুলিশ চেকপোস্ট।
কি উত্তাল নদী রে বাবা। সুরু নদীর উপরে এই হচ্ছে সুরু ব্রিজ। কিন্তু আমরা ব্রিজে উঠবো না, আমরা সোজা বেরিয়ে যাব। আমরা পৌঁছে গিয়েছি কার্গিল। এই হচ্ছে কার্গিলের ট্যাক্সি স্ট্যান্ড। সুরু নদীর উপরে কার্গিলের একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজটা তৈরি হয়ে গেছে কিন্তু চালু হতে এখনো কিছুদিন লাগবে, মানে অ্যাপ্রোচ রোডগুলো বানানো বাকি। এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 301। এই হচ্ছে ফতিমা চক, কার্গিল ট্যাক্সি স্ট্যান্ড, ফতিমা চক। প্রচুর অ্যাপ্রিকট রয়েছে এখানে। এটা হচ্ছে ইকবাল ব্রিজ। কিন্তু সুরু নদী আমরা আর ক্রস করবো না, সুরু নদীর ধার দিয়েই আমরা যাব। এসে গেছি আমাদের হোটেল চুটুক হাইটস। হু হু করে বয়ে চলেছে সুরু নদী, আর তার ঠিক পাশেই এই হচ্ছে কার্গিলে আজকে রাতে আমাদের ঠিকানা চুটুক হাইটস। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম চুটুক। এটা কার্গিলের মেন মার্কেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সুরু নদীর ধারে। আমাদের সব গাড়িগুলো একে একে এখানে লাগছে, গাড়ি থেকে লাগেজ নামানো হবে, তারপরে যেগুলো হয় আর কি, রুমের লটারি হবে, লাগেজ রুমে পৌঁছবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চলুন ভেতরে যাই। বাইরে ঠান্ডা, জ্যাকেট পরলে হয়, না পরলেও অসুবিধা নেই, এরকম ব্যাপার আর কি। হোটেল চুটুক হাইটস। এই হচ্ছে রিসেপশন। এখানে লটারির প্রস্তুতি চলছে, আর এখানে গেস্টরা এই রিসেপশনে একটু বসেছেন লটারিটার রেডি হতে যতক্ষণ সময় লাগে। আপনারা একটা করে তুলুন। আমরা নেব একটা করে আমি নাম্বারটা বলবো। 309। আলোগুলো জ্বালিয়ে দিয়েছে কিন্তু এখনও বাইরে আলো রয়েছে। লটারি হয়ে গেল। আমার রুম নাম্বার হচ্ছে 301। এই হচ্ছে আমাদের রুম 301। বাহ, এখানে বেড দুটো আলাদা করা আছে, দুটো সিঙ্গেল বেড। ভালো ভালো। এই হোটেলে আগে আমি থেকেছি। বেশ বেশ বড় ফ্লোর স্পেস। এখানে টিভির নিচে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা চেয়ার এখানে রয়েছে, বেড সাইড টেবিল, হ্যাঁ সেটাও আছে, গরম জলের কেটলি, চায়ের সরঞ্জাম সব কিছুই আছে। এখানে আর একটা বসার চেয়ার, তার সাথে টি টেবিল। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা এখান থেকে এই ব্যালকনিটা পুরো পুরো সুরু নদী দেখা যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার হয়েই গেছে, দেখা যাক কালকে সানরাইজটা আমরা পাই কিনা। এই হচ্ছে বাথরুম। বাথরুমের আলোগুলো জ্বালাই। বাহ, বড় সুন্দর আয়না, সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার সব দেওয়া আছে। একটা হ্যান্ড টাওয়েল দেওয়া আছে। এখানে দুটো বাথ টাওয়েল দেওয়া আছে। চানের জন্য সেপারেট জায়গা করা আছে, মানে শাওয়ার এরিয়া, সেটা করা আছে। ব্যাস, আর কি চাই। এখানে গরম জল হচ্ছে সেন্ট্রালাইজড, কোনো গিজার নেই। দারুণ। বেশ, তাহলে এবার একটু ফ্রেশ হই। ফ্রেশ হয়ে তারপর আবার কথা হবে আপনাদের সাথে। আমার রুমমেট সুদীপ্ত একদম পুরো একদম লেপের তলায় চলে গেছে। সুদীপ্ত বলছে আমাকে দেখিও না, ওকে কিছু দেখা যাচ্ছে না, শুধু লেপটাই দেখা যাচ্ছে। ও বলছে আমি আর কিছু খাবো না, শুয়ে পড়বো। এখানে ইভিনিং স্ন্যাক্সের জন্য ডাকছে। সামনে দিয়ে সুরু নদী বয়ে চলেছে, আর এখানকার সমস্ত লাইটগুলো জ্বলে গেছে। দারুণ লাগছে, দারুণ। এর লিফট আছে। ইভিনিং স্ন্যাক্স করতে সকলে এসে গেছে, সবাই এসে গেছে, সবাই এসে গেছে। ইভিনিং স্ন্যাক্স পুরো জিভে জল। ফিশ ফ্রাই, তার সাথে লিকার চা। কালকে ছিল ডিমের চপ, আজকে ফিশ ফ্রাই। দারুণ। ভেটকি মাছ কলকাতা থেকে নিয়ে আসা, কলকাতা না মানে শেরাফুলি থেকে নিয়ে আসা। দাদিদা বাড়ি একটু স্টাফ করে উনি শেরাফুলি বাজার থেকে মস্ত নেয়। এই হোটেলের ঝাটবাতিটা লাগানো হচ্ছে। এটা রিসেপশন, আর এটা বাইরের লন। রাত্রির সব আলোগুলো জ্বলেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এখানে এই যে বাগানটা, সামনে তো সুরু নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজ তো হয়তো পাচ্ছেন। আর এখানে বাগানের মধ্যে এরকম করে গার্ডেন চেয়ার দেওয়া রয়েছে।
এবং আপনারা যদি এখানে বনফায়ার করতে চান সেই ব্যবস্থাও কিন্তু আছে। বাইরে কিন্তু ঠান্ডা আছে, আমি মোটা জ্যাকেটটা খুলে দিয়ে এই পাতলা জ্যাকেটটা পরলাম, ভেতরে কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু বাইরে ভালো ঠান্ডা। কালকে কোথায় কোথায় যাব, কি দেখবো ডিনার টাইমে সেইটা রাজুদা বলে দিচ্ছেন। ডিনারে এসে গেছি। ডিনারে ভাত, ডাল, আলু পোস্ত আর তার সাথে অমলেট। যদিও আমিও ভাত খাচ্ছি না, রাতে আমি রুটি খাই, আপনারা জানেন। এটা দেখাবার তো খুব একটা কিছু নেই। কালকে সকালে 6:30টায় আমাদের বেডটি আসবে, 7:30টায় ব্রেকফাস্ট শুরু হবে।